চলুন আজকে আমাদের সঙ্গে মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ঘুরে আসা যাক। লাইন দেওয়া থেকে দর্শন অবধি সমস্ত বিষয়ের খুঁটিনাটি জানবো আমরা এই ভিডিওতে। হ্যালো এক্সপ্লোরার, আমরা এখন আছি নাসিকে সেই বিখ্যাত ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে এসেছি। নাসিক থেকে এই জ্যোতির্লিঙ্গ কিন্তু অনেকটা দূরে, প্রায় 30 কিলোমিটার। তো আমরা সকাল সকাল উঠে এখন ভোরবেলা চলে এসেছি ত্রম্বকেশ্বরের দর্শন করতে। ওনাদেরকে দেখা একবার ওই দিকটা, পাহাড়টা কি সুন্দর। নাসিক থেকে ত্রম্বকেশ্বর আপনারা বাসে, অটোতে বা গাড়িতে আসতে পারেন। সময় 8 ঘন্টার মতো লাগবে, খুব ভালো কানেক্টিভিটি। এই যে সামনের পাহাড়টা দেখছেন, এইটাই হচ্ছে ব্রহ্মাগিরি পর্বত। এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে, সোজা আমরা পৌঁছে যাবো একদম ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের সামনে। এদিকে প্রচুর পাহাড় আছে, ছোটোখাটো প্রচুর পাহাড় আছে। আর সেই পাহাড়ের ওপরে প্রচুর ইয়েও আছে, আপনার টেম্পলসও আছে। তবে ত্রম্বকেশ্বরের যে মন্দিরটা, জ্যোতির্লিঙ্গের যে মেন মন্দিরটা, সেটা কিন্তু পাহাড়ের ওপরে নয়, সেটা পাহাড়ের তলায়, পাহাড়ের নিচে নর্মাল এমন ফ্ল্যাট জায়গাতে। সেখানে পুজো করে তারপর লোকেরা ব্রহ্মাগিরি পর্বতে যান। দেখতে পাচ্ছেন রাস্তার ধারে প্রচুর দোকানপাট আছে জিনিসপত্র কেনার, সব রকম জিনিসপত্র এখানে পেয়ে যাবেন পুজোর। লাইনের দুরকম ব্যবস্থা আছে, যা বললো। তো একটা ফ্রি লাইন আছে, যেটাতে হেঁটে মোটামুটি লাইন দিয়ে 2 ঘন্টার মতো লাগবে। আবার একটা 200 টাকা পার পার্সন একটা ভিআইপি লাইনও আছে, যেখানেও বললো মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। সেজন্য আমরা ফ্রি লাইনের দিকেই এগোচ্ছি। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। ফ্রি লাইন দিয়ে মন্দির ঢোকার যে রাস্তা, সেখান থেকে একটুখানি সামনে এগিয়ে গেলেই এই ত্রম্বকেশ্বর মন্দিরের উত্তর মহাদ্বার। এইখানেই পাওয়া যায় 200 টাকার কুপন, যেটা দিয়ে এইখান থেকে সোজা মন্দিরের সামনে অবধি পৌঁছে যাওয়া যায়। মন্দিরের আশেপাশে যে দোকানগুলি আছে এবং নাসিকের বিভিন্ন জায়গায় এই ক্ষীরের তৈরি মিষ্টিটি আপনারা দেখতে পাবেন। 250 গ্রামের প্যাকেটে করে বিক্রি হয়। এটার নাম হচ্ছে চুন্দা। খেতে খুব ভালো এবং এটা প্রসাদ হিসেবে এখান থেকে নিয়ে যেতে পারেন, বহুদিন এটা ফ্রেশ থাকে। সন্দেশ প্রসাদ, শুকনো প্রসাদ, সব রকম প্রসাদই পাওয়া যাচ্ছে। যেরকম প্রসাদ ইচ্ছা নিয়ে যেতে পারেন। আসলে যদি অনেকদিন রাখতে হয়, সেজন্য শুকনো প্রসাদটা বেশি ভালো হবে। পুজোর ফুল, সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। সব রকম ফুল একেবারে ডালি সাজিয়ে বিক্রি হচ্ছে, এখান থেকে নিয়ে যেতে পারবেন একদম সোজা মন্দিরে। মন্দিরের আশপাশটা কিন্তু অত্যন্ত জমজমাট। পুজোর সঙ্গে রিলেটেড সমস্ত জিনিস এখানে পেয়ে যাবেন। এগুলো ধূত্র ফল শিব ঠাকুরের পুজোয় লাগে। প্রসাদের সব রকম দোকান, শুকনো প্রসাদ পাওয়া যাচ্ছে। শুকনো ফুল, এগুলো ঠাকুরের ফুল, এগুলো বাড়িতে লাগিয়ে রাখার জন্য। এই প্যাকেট শুকনো প্রসাদগুলো বাড়িতে নিয়ে গেলে বহুদিন থাকবে। 50 টাকা, 100 টাকা বিভিন্ন রেঞ্জের প্যাকেট আছে, যেরকম আপনাদের সুবিধা আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। তবে এই প্রসাদ কিন্তু মন্দিরের ভিতরে পুজো হবে না। ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা এখন অবধি বোঝা গেল না। তবে এইটুকু বললো যে বড় ব্যাগ অ্যালাউড নয়, ছোট ব্যাগ নিয়ে ভেতরে যাওয়া যাবে। দেখা যাক কতটা ভিডিও করা যায়। এখানে লাইন শুরু হচ্ছে। আমরা লাইনের লাস্টে এসে দাঁড়ালাম। দেখতে পাচ্ছেন এদিকে যে এত লোক দাঁড়িয়ে আছে, সব কিন্তু লাইনে। সেই ঘুরে লাইন যাচ্ছে। তবে মনে হচ্ছে লাইনটা মোটামুটি মুভ করছে। দেখুন, লাইনের এখানে লাইভ দর্শন দেখাচ্ছে, ত্রম্বকেশ্বরের লাইভ দর্শন মন্দিরে যাওয়ার আগেই। মানে গোটা লাইনটা আপনারা দর্শন পেতে যাবেন। লাইন প্রচুর আছে, ঘুরে লাইনটা গেছে, কিন্তু প্রত্যেক জায়গাতে এখানে ত্রম্বকেশ্বরের লাইভ দর্শন দেখাচ্ছে। এটা একটা দারুণ জিনিস। ওয়েলকাম টু ত্রম্বকেশ্বর, হর হর মহাদেব। ত্রম্বকেশ্বর বলে কিন্তু এখানে, ত্রম্বকেশ্বর আমরা এমনি উচ্চারণে বলি, কিন্তু এখানে লোকেরা ত্রম্বকেশ্বর বলে। ওম নমঃ শিবায়। লাইনের মাঝখানে হুন্ডি আছে, যদি কেউ দান করতে চান। তারপর এখানে আবার খাওয়ার জলের ব্যবস্থাও আছে। আবার প্রত্যেকটা এতে আবার বসার জায়গাও আছে, যদি কেউ টায়ার্ড হয়ে যান তো বসতেও পারে। ব্যবস্থা সব রকম আছে। এটা আবার এসি লাইন, বুঝতে পারছেন? এখান থেকে ঠান্ডা হাওয়া আসছে, মানে গরমেও কষ্ট হবে লাইনে দাঁড়া যাবে। কত রকম ব্যবস্থা আছে। এইসবে একটা ঘর মোটামুটি পেরোলাম। এইরকম দেখতে পাচ্ছেন, এরকম টোটাল 4টে ঘর আছে। এই 4টে ঘর লাইন দিয়ে পেরিয়ে তবে বাবার সামনে যাওয়া যাবে। তো মোটামুটি পার ঘর 8 ঘন্টা করে ধরলে 2 ঘন্টা তো লাগবে। চলুন দেখা যাক।
দ্বিতীয় ওয়েটিং রুম, এরা বলছে ধর্মদর্শন কক্ষ। দ্বিতীয় ওয়েটিং রুম পেরিয়ে আমরা এবার তৃতীয় ওয়েটিং রুমে পৌঁছেছি। এই পেছনে যারা দেখতে পাচ্ছেন এটা থার্ড ওয়েটিং রুম। নিকালেঙ্গে নেই। মোবাইল নিয়ে যেতে মাথা নেই, তবে ক্যামেরা নিয়ে গেলে বারণ করছে। লাইনে অনেক সময় আছে, তাই আপনাদেরকে জ্যোতির্লিঙ্গ নিয়ে একটা গল্প শুনবো। বহুকাল আগে শিবপুরাণে লেখা আছে যে বহুকাল আগে একবার বিষ্ণু আর ব্রহ্মার মধ্যে ঝগড়া হয়েছিল যে কে বেশি মহান। তখন শিব কি করলেন, একটা আলোর লম্বা লিঙ্গ বানিয়ে উনি তিন জগৎকে বিধে দিলেন আর বললেন যে ওনাদের দুজনকে বললেন, ব্রহ্মার বিষ্ণুকে, যে আপনারা এটার শেষ খুঁজে বের করেন। তো ব্রহ্মার বিষ্ণু একজন নিচের দিকে একজন উপরের দিকে খুঁজতে শুরু করলেন সেই জ্যোতির্লিঙ্গের শেষ। বিষ্ণু খানিকক্ষণ পরে হার মেনে নিলেন যে না, আমি পারছি না। কিন্তু ব্রহ্মা মিথ্যে কথা বলেছিলেন যে উনি নাকি সেই জ্যোতির্লিঙ্গের শেষ খুঁজে পেয়েছিলেন। সেই জন্যে শিব ঠাকুর ওনাকে বলেছিলেন যে কোনো রকম পুজো আর্চাতে ব্রহ্মাদেব থাকবেন না, কিন্তু বিষ্ণুদেবকে পুজো করা হবে একেবারে শেষ অবধি। সেই জন্যেই এই জ্যোতির্লিঙ্গে 12টা জ্যোতির্লিঙ্গ আছে। সেই 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এই আমাদের ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ একটা। এই জ্যোতির্লিঙ্গ মহাদেবের অত্যন্ত পূর্ণ তীর্থস্থান, অত্যন্ত পূর্ণভাবে পূর্ণ মানা হয় এবং সেই জন্য বহু দূর দূর থেকে লোকেরা এখানে আসে। তো সেরকম দেখতেই পাচ্ছেন আমার পেছনের ভিড়, প্রচুর ভিড় আজকে। আর তারপর আজকে আবার সোমবার তো বাবার দিন, সেই জন্য বেশ ভালো ভিড় হয়েছে। লাইন শেষ করে আমরা এতক্ষণে প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছেছি। 2.5 ঘন্টা লাইন দিলাম, 4টে নয় টোটাল 6টা ঘর আমরা পার করলাম লাইন দিয়ে। লাইন দেওয়ার ঘরগুলি আর মন্দিরের মাঝখানে যেই পাথরের পুরনো দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই আসল 1700 খ্রিস্টাব্দে তৈরি করা মন্দিরের পুরনো পাথরের দেওয়াল। এই মন্দির তৈরি করেছিলেন বালাজি বাজিরাও। ত্রম্বকেশ্বরের মূল মন্দিরের বাইরে আছে এই মন্দিরের পুরনো কিছু বিখ্যাত সাধকদের সমাধি। এখানকার স্থানীয় লোকেরা এই সাধকদেরও খুব মান্যতা করেন। দেখতে পাচ্ছেন যেমন এই যে সমাধিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাবাজি দেশমুখের, এবং তার পাশে আরেকটি সমাধি। এনারা বিভিন্ন টাইমে এই মন্দিরের সেবক ছিলেন। এই যে পাথরের গেটটি দেখতে পাচ্ছেন, এটা পেরিয়ে আমরা মূল মন্দিরের কমপ্লেক্সে প্রবেশ করব। মূল মন্দিরের গেটের বাইরে একটা পুজোর জায়গা করে দেওয়া আছে। যারা হয়তো কোনো কারণে মন্দিরে ঢুকতে পারেন না, তারা এইখানেই ঠাকুরের নামে পুজো দিয়ে ফিরে যান। ত্রম্বকেশ্বর মন্দিরের মূল যে গেটটি, সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর এবং দেখেই বোঝা যাচ্ছে এটার বয়সে বেশ প্রবীণ। মানে এই পাথরের দেওয়ালগুলোর যে বেশ বয়স আছে, সেটা এটা দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা এইবার মন্দিরের যে মেন কমপ্লেক্স সেইখানে প্রবেশ করলাম। এর সামনেই দূরে দেখা যাচ্ছে ত্রম্বকেশ্বর মন্দিরের মেন মন্দিরটা। এই পাশে একটা বিশাল স্তম্ভের মতো জিনিস আছে, যেটা আসলে কিন্তু প্রদীপদানি। এখানে বিভিন্ন তলায় প্রচুর সংখ্যক প্রদীপ জ্বালানো যায়। সে 108টা কিংবা তার থেকে বেশি আমি এখনই বলতে পারবো না। এইটা আছে ঠিক মন্দিরের সামনে। মূল মন্দিরের যে লাইন ঢুকে যাচ্ছে তার ঠিক আগে এই প্রদীপদানিটি আছে। ত্রম্বকেশ্বর মন্দির হচ্ছে একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে একসঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুজো করা হয়। তাহলে এই জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্যটা একবার বুঝে দেখুন। নারকেল বা ফুল বেলপাতা প্রসাদ নিয়ে এলে সেগুলো এইখানে চড়িয়ে তবে আপনারা মন্দিরে ঢুকতে পারবেন। এরপর আমরা নাট মন্দিরের মতো একটি ঘরে প্রবেশ করলাম, যেটা মূল মন্দিরের ঠিক সামনে, এবং এইখানেই আছে একটি বিশাল বড় নন্দীর মূর্তি। বিশাল শ্বেত পাথরের নন্দীর মূর্তি, যেখানে সবাই পুজো দিচ্ছেন, প্রণাম করছেন। এবং তারপরে আমরা এগিয়ে যাব ত্রম্বকেশ্বর মন্দিরের মূল মন্দিরের গর্ভগৃহের দিকে। এখনও অবধি ক্যামেরা অ্যালাউড আছে, তবে মূল মন্দিরের ছবি এখানে তোলা যাবে না। মোবাইল ক্যামেরা অ্যালাউড আছে, অন্যান্য কোনো ক্যামেরা কিন্তু এখানে নিয়ে আসবেন না। এই যে পাথরের বড় মন্দিরটি দেখতে পাচ্ছেন, পুরনো মন্দির, এটাই হচ্ছে সেই ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির। এই বিশাল মন্দিরের মধ্যেই আছে ত্রম্বকেশ্বরের সেই বিখ্যাত জ্যোতির্লিঙ্গ, যেখানে আমরা আর খানিকক্ষণের মধ্যে দর্শন করতে যাব। এই মন্দিরের ভিতরে
এইখানে এসে একটা সিঙ্গেল লাইন হয়ে গেছে, তাই একটুখানি বেশি ভিড় হয়ে গেছে। এই মন্দিরের বাইরেই শেষ ছবি তোলা যাবে, মন্দিরের ভেতরের ছবি তোলা কিন্তু অ্যালাউড নয়। আপনাদেরকে বাইরেটা ভালো করে দেখাই, কারণ কি এখন হাতে খানিকটা সময় আছে, দুপুর 1:30 বেজে গেছে, তাই এখন মন্দির খানিকক্ষণের জন্য বন্ধ। মন্দিরের কারুকার্যটা খুব সুন্দর, খুব সুন্দর, নিখুঁতভাবে, মাটির নয়, এটা পাথরের ওপরে কারুকার্যগুলো করা হয়েছে। বহু বছর ধরে এই কারুকার্য করা হয়েছে। এই মন্দির তৈরি করতে বেশ কিছু বছর সময় লেগেছিল, যেমনটা আপনাদেরকে বললাম, তৈরি করেছিলেন বালাজি বাজিরাও। 1700 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার নিয়ম নেই, সেখানে অবশ্যই লোকেরা আটকাবে। তবে মন্দিরের বাইরে দাঁড়িয়ে, কারণ কি এখন মেন আপনার গর্ভগৃহ বন্ধ আছে, তাই বাইরে দাঁড়িয়ে ভেতরটাকে আমি এখান থেকে ভিডিও করতে পারছি। একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম দেখাচ্ছে। মন্দিরের বাইরে ততক্ষণ আপনাদেরকে একটুখানি কারুকার্য দেখায়। এই যে পাথরের যে এই কনস্ট্রাকশনগুলো করা আছে, দেখুন এর মধ্যে এত সূক্ষ্ম যে ভেতর দিয়ে আঙুল পেরিয়ে যাচ্ছে। দরজার দুদিকেই এরকম সূক্ষ্ম পাথরের কারুকার্য করা আছে। এইবার লাইন এগোতে শুরু করেছে, 1:30 বেজেছে। এই দেখুন সামনে গর্ভগৃহের যে দরজাটা, সেটা কিন্তু খুলে গেছে, অর্থাৎ এখন ঠাকুরের ভোগ দেওয়ার সময় শেষ হয়ে গেছে। এবারে আমরা দর্শনের জন্য এগোবো। সবাই খুবই উত্তেজিত, এবার আমরা ভেতরে যাব। এই দূর থেকে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন জ্যোতির্লিঙ্গের দরজা খুলে গেছে, লোকেরা দর্শন করছে, লাইন ধীরে ধীরে এবার সামনে নেবে। ত্রম্বকেশ্বর মন্দিরের ভেতরটাও কিন্তু অসম্ভব সুন্দর। দেখতে পাচ্ছেন এত বড় ছাদওয়ালা মন্দিরটা, গোটাটাই কিন্তু পাথরের তৈরি, অপূর্ব সুন্দর। সেটা আপনারা ভিতরে না দেখলে বুঝতে পারবেন। সুন্দর। অবশেষে জ্যোতির্লিঙ্গের দর্শন আমাদের হলো। দর্শন করে আমরা উল্টো দিকের গেট দিয়ে বেরিয়ে এলাম। শিবশম্ভুর দর্শন করতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত, খুব খুশি হলাম, খুব ভালো লাগলো আমাদের ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে এসে। পুরো মন্দিরটা এবার সাইড থেকে দেখুন। এইটা হচ্ছে আসল মন্দির। এদিক থেকে আমরা ঢুকেছিলাম, এইখানে দর্শন করিয়ে এইখানে আসল গর্ভগৃহটা আছে। এই লম্বা যে পিলার দেখতে পাচ্ছেন, এই পিলারের তলায় লম্বা গর্ভগৃহ আছে। আমরা এখান থেকে দর্শন করে বেরিয়ে এলাম। এই হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির। আপনাদের জন্য রইল ত্রম্বকেশ্বরে মহাদেবের যে আরতি হয়, সেই আরতি। ত্রম্বকেশ্বরের মূল মন্দির থেকে পুজো দিয়ে বেরোবার পরে আপনারা গোটা জায়গাটাতে ভালো করে ঘুরতে পারবেন। মূল মন্দিরটা বিশাল বড়, মন্দির চত্বরটা খুব বড়, সেখানে পেছনে এই ডোনেশন কাউন্টার আছে, এবং তাছাড়া এই পাথরের দেওয়ালের মধ্যে আরও বেশ কিছু দেখার জায়গা আছে, বেশ কিছু পুজোর জায়গা আছে, যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। তাছাড়া মন্দিরের ভেতরে আছে কয়েকটি কুণ্ড, যেমন বেরোবার মুখে আছে এই কুণ্ডটি। এগুলো খুব পূর্ণ কুণ্ড, এই জল মন্দিরের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, এবং স্থানীয় লোকেরা এই কুণ্ডকে খুব পূর্ণ মনে করে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো পুরো ত্রম্বকেশ্বর দর্শন? প্রথমে লাইন দেওয়া থেকে একদম ভেতর অব্দি পুরোটা আপনাকে দেখালাম। তবে হ্যাঁ, গর্ভগৃহটা আমি দর্শন করতে পারিনি, কিন্তু গর্ভগৃহতে ক্যামেরা অ্যালাউড নয়। গর্ভগৃহ দর্শন করতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে। কীভাবে আসতে হবে সেসব সমস্ত ব্যাপার তো আমি আপনাদের ডিটেলসে বলে দিয়েছি। তাহলে চলে আসুন নাসিকে এবং ত্রম্বকেশ্বর দর্শন করে যান। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে জড়িয়ে আছে গোদাবরী নদীর উৎসের বিভিন্ন গল্প। সেই গোদাবরী নদীর উৎস হচ্ছে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে একটুখানি এগিয়ে গিয়ে এই যে কুণ্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কুণ্ডটি থেকে। জানেন কি, এই কুণ্ডটির তল আজ অবধি কেউ খুঁজে পায়নি। ত্রম্বকেশ্বর থেকে ফেরার পথে আমাদের সামনে পড়লো আরেকটি ছোট শিব মন্দির। এটা হচ্ছে ঋন্মুক্তেশ্বর শিব মন্দির। এখানে বাইরে বাঁধা আছে কয়েকটি বাছুর এবং গরু, এবং এখানে পাওয়া যাচ্ছে নানা রকম পাতা এবং ঘাস। এই ঘাস এই গরুগুলিকে খাইয়ে আপনারা জীবনের ঋণ থেকে মুক্ত হতে পারবেন। ফেরার পথে চট করে আমরা ঋন্মুক্তেশ্বর মন্দিরেরও দর্শন করে এলাম। এখানেও শিব ঠাকুরের দর্শন পেলাম। আপনারাও ফেরার পথে এই মন্দিরের দর্শন করে ফিরতে পারেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।